আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের টপ নিউজের প্রথম খবরটির শিরোনাম, হঠাৎ পানি ছাড়ল ভারত, তিস্তা পাড়ে উদ্বেগ। তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘন্টার কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন। এই কর্মসূচি পালনের আগ মুহূর্তে হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের কৃষক ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে এ সত্ত্বেও কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে। শুষ্ক মৌসুমে হঠাৎ ভারত পানি ছেড়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন। এর ফলে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি ব্যাহত হতে পারে। ৫ জেলার ১১ পয়েন্টে লাখ লাখ মানুষ সমাগমের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এতে গ্রামীণ খেলাধুলা ও নানা ধরনের আয়োজন থাকার কথা রয়েছে। তবে এ পরিস্থিতিতে তিস্তা পাড়ের মানুষের আন্দোলন ও ফসল রক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ন্যায্য দাবি নস্যাৎ করার ভারতের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে তৈরি হয়েছে ভারত বিরোধী মনোভাব। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে বৃদ্ধি পেতে থাকে তিস্তার পানি। তবে পানির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তিস্তা পাড়ের কৃষকরা পানি বৃদ্ধিতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন। তিস্তার জেগে ওঠা বালুচরে রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল ও বাদাম সহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন তারা। দিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আজ। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্র বন্ধে কঠোর বার্তা দেবে বাংলাদেশ। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে দিতে সুস্পষ্ট সময় ও প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইবে বাংলাদেশ। বাংলাদেশের তরফে বলা হবে, ভারতে বসে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ বিরক্ত। দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে বাংলাদেশ সরকারের মনোভাব জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। সমান্তরালভাবে সাম্প্রতিক সীমান্তের উত্তেজনা এবং সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা বন্ধে বাংলাদেশ সরকারের নেয়া জিরো টলারেন্স নীতির বিষয়ে ভারতের কাছে সুস্পষ্ট বার্তা দেওয়া হবে। জানা গেছে, নয়াদিল্লিতে আজ ১৭ ফেব্রুয়ারি শুরু হওয়া ৫৫তম সীমান্ত সম্মেলন চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের সম্মেলনে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্মেলনে বাংলাদেশ তরফে বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালকের নেতৃত্বে ২৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকছেন। জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত কয়েক মাসে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের নেতা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে বসে তারা দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করছেন বলে ইতিমধ্যেই খবর বেরিয়েছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যে অনেকে ভারতের কলকাতা সহ বিভিন্ন স্থানে আধার কার্ড বানিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন। অনেকে ভারতের আধার কার্ড বানানোর চেষ্টাও চালাচ্ছেন। এ প্রেক্ষাপটে এবারে সীমান্ত সম্মেলন আলাদা করে গুরুত্ব বহন করছে বলে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে। ঝিনাইদহ যশোর মহাসড়ক, ভারতকে করিডোর দিতে ৭,০০০ কোটি টাকার প্রকল্প। ধীরগতির কাজ ও প্রকল্পের যথাযথ বিবেচনায় ঝিনাইদহ যশোর মহাসড়ক প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মোট ৪৮.৫০ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের প্রকল্পে প্রতি কিলোমিটারের নির্মাণ খরচ ধরা হয়েছে ১৪৬ কোটি টাকা। সড়ক প্রশস্তকরণের নামে ইতিমধ্যে ঝিনাইদহ ও যশোর অংশের রাস্তার দুই পাশে শতবর্ষী দৃষ্টিনন্দন প্রায় ৯০০ গাছ কাটা হয়েছে। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার শেষ সময়ে এসে নেওয়া হয়েছে উচ্চাভিলাষী এই প্রকল্প। মূলত করিডোর দেওয়ার মাধ্যমে ভারতকে খুশি করা আর লুটপাটের মাধ্যমে টাকা পাচার করতে প্রকল্পকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। ২০২০ সালে ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট ফেজ 1 এর আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেন বিশিষ্ট প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
তখন প্রকল্প ব্যয় ধরা হয় ৪,১৮৭ কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তর সওজের প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ছিল। সূত্র জানায়, যশোর ও ঝিনাইদহ মিলিয়ে লট ১, ২, ৩ এর আওতায় প্রায় ৩০৪ একর জমি অধিগ্রহণ করার পরিকল্পনা নেওয়া হয়, যার মধ্যে যশোর অংশে ৯০ একর এবং ঝিনাইদহ অংশে ২১৪ একর। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে ২০২১ সালের মাঝামাঝি সময়ে শুরু হওয়া সড়কের প্রতি কিলোমিটার নির্মাণে খরচ ধরা হয় ৮৬ কোটি টাকা। সওজ গত বছরের জুনে অনেকটাই গোপনে পরিকল্পনা কমিশনে পাঠানো সর্বশেষ সংশোধনী প্রস্তাবে সেই ব্যয় ২,৯১৩ কোটি টাকা বেড়ে হয়েছে ৭,১০০ কোটি টাকা। জমি অধিগ্রহণের বাইরে পুনর্বাসনের ব্যয় ১০৪ কোটি ও পরামর্শক ব্যয় ৩৭ কোটি টাকা বাড়ানোর কথা উল্লেখ করা হয়। ফলে সর্বশেষ সওজ প্রস্তাবিত এই প্রকল্পের প্রতি কিলোমিটার ৬ লেন সড়ক নির্মাণে ব্যয় দাঁড়াবে ১৪৬ কোটি টাকার উপরে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সওজের একাধিক কর্মকর্তা জানান, হাসিনা সরকারের একগুঁয়েমি দেশ বিরোধী এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের বন্দরগুলোর কথিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর এবং মোংলা সমুদ্র বন্দরের সঙ্গে এশিয়ান হাইওয়ে, সার্ক হাইওয়ে করিডোর, বিমস্টেক রোড করিডোর ও সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন রোড করিডোরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নামে ভারতকে নির্বিঘ্ন চলাচলের সুযোগ করে দেয়া। বই সংকট, শিক্ষক আন্দোলনে ব্যাহত শিক্ষা কার্যক্রম। চলতি শিক্ষাবর্ষের ২ মাসেও শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছায়নি। স্কুলগুলোতে শুরু হয়নি পুরো ক্লাস, নিয়মিত ক্লাসেও আসছে না অধিকাংশ শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে নতুন করে শুরু হয়েছে শিক্ষক আন্দোলন। জাতীয়করণের দাবিতে টানা ৫ম দিনের মতো ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের পাশাপাশি গতকাল রোববার অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। আজ সোমবার গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া জাতীয়করণের দাবিতে গতকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। দাবির আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বই সংকটের পাশাপাশি শিক্ষক কর্মচারীদের এসব কর্মসূচি ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এতে শিক্ষার্থীদের চরম শিখন ঘাটতিতে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট অভিভাবকরা। এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান রোববার আমার দেশকে জানিয়েছেন, চলতি বছরে বিনামূল্যের পাঠ্য বই ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর টার্গেট রয়েছে তাদের। ৪০ কোটির মধ্যে পর্যন্ত ২৮ কোটি বই ছাপা হয়েছে, ২৬ কোটি বই শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে, ২ কোটি বই বাইন্ডিং এর অপেক্ষায় পড়ে আছে। ষষ্ঠ থেকে নবম দশম ৩ কোটির মতো বই ঐচ্ছিক, যা শেষ দিকে ছাপা হবে। সেই হিসেবে ৯ কোটির মতো বই ছাপা হতে বাকি আছে, যা ১০-১২ দিনে শেষ করা সম্ভব। বর্তমানে প্রতিদিন ৮০ লাখ বই ছাপা হচ্ছে বলেও তিনি জানান। তবে শিক্ষক আন্দোলনে শিখন ঘাটতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মোদির ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায় শতবর্ষী সাপ্তাহিকের ওয়েবসাইট বন্ধ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যঙ্গাত্মক কার্টুন ছাপার পর তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা বিকাতানের ওয়েবসাইট আর খোলা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানোর পরই ওয়েবসাইটটি ব্লক করে দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে স্বাধীনতা খর্বের অভিযোগ তুলেছেন বিরোধীরা। এদিকে ভারতের $২১ মিলিয়ন অনুদান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। খবর দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডের। সবশেষে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সি উন্মোচন করল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেরা ৮ দলের টুর্নামেন্টকে সামনে রেখে এবার জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেছে বিসিবি। যথারীতি এবারও সবুজ রঙকে প্রাধান্য দিয়ে জার্সি তৈরি করা হয়েছে। এর সাথে লাল রঙের মিশ্রণ করা হয়েছে। জার্সির কলার, হাতার শেষ ভাগ এবং বুকের কিছুটা জায়গায় লাল রং ব্যবহার করা হয়েছে। জার্সির নিচের দিকে আগুনের ফুলকির মতো করে লাল রঙের ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে অনেকটাই বাঘের ডোরাকাটা দাগের মতো। লাল সবুজের পাশাপাশি জার্সিতে সোনালী রঙের ব্যবহার রয়েছে। কাঁধের দিকে সোনালী রঙের পাশাপাশি নিচে ডোরাকাটা লালের সাথে সোনালী রং ব্যবহার করা হয়েছে। সোনালী রং দিয়ে বাঘের একটি আকৃতি ফুটিয়ে তোলার চেষ্টাও রয়েছে জার্সির মধ্যে। জার্সির পেছনে লাল ডোরাকাটার পাশাপাশি সোনালী রঙের মিশ্রণ ফুটে উঠেছে।
দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল আরেকটি টপ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।